এই ইন্দু বলে কলাক্ষেত্র এমন একটি জায়গায় তৈরি করা হয়েছে যার চারিপাশে সংস্কৃতি চর্চার কোনো ভূমিকা নেই। এখানকার মানুষজন সাংস্কৃতিক দিক দিয়ে অনেক পেছিয়ে। আমি শিল্পী অশোক রয়, চিত্রশিল্পী হিসাবে বহু দেশে আমি পরিচিত এবং বংশ পরম্পরায় জামিনী রায় আমার জ্যাঠামশাই হন এবং আমার পিতা বি রায়, বলাইবন্ধু রায়, তিনি বাংলার সর্বশ্রেষ্ঠ যে অলঙ্করণ শিল্পী, কমার্শিয়াল আর্টিস্ট যাকে বলা হয়। এবং এই বাংলাতে গভর্নমেন্ট আর্ট কলেজে কমার্শিয়াল আর্ট ডিপার্টমেন্টটাও বি রায়ের হাতে তৈরি এবং বি রায়ের ছাত্র বিখ্যাত মানুষ সতীন্দ্র রায়, নারায়ণ দেবনাথ, এরা সবাই বি রায়েরই ছাত্র এবং বাংলার বহু বিখ্যাত সাহিত্যিক তাদের সমস্ত লেখা বি রায় চিত্রায়ন করেছেন। যেমন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চারমূর্তি, টেনিদা এবং প্রমিতের গণাদা, নিহারঞ্জন গুপ্তের কিরিটির যাবতীয় ছবি, স্বপন কুমারের গল্প, এগুলো সবই বি রায় চিত্রায়ন করেছেন। রামায়ণ, মহাভারত, গীতা, গীত গোবিন্দ সমস্ত বি রায়ের আঁকা। এইরকম একটা পরিবারের পক্ষ থেকে এই ইন্দুবালাই কলাক্ষেত্র তৈরি করা হয়েছে। মানুষকে সংস্কৃতিকে শ্রদ্ধা করতে সবাইকে অনুরোধ করা হচ্ছে। শিক্ষা এবং সংস্কৃতি পারস্পরিক একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত পরিপূরক দুটি শব্দ, যেটা রবীন্দ্রনাথ খুব ভালোভাবেই বুঝেছিলেন বলেছেন এবং তার জন্যই তিনি বিশ্বভারতী তৈরি করেছেন। যখন সেখানে শিক্ষার সাথে সংস্কৃতিকে উনি সম্পূর্ণ অত্যাবশ্যক হিসাবে উনি ঘোষণা করেছিলেন, যার জন্য ওখানে যে মিডিয়ামেই শিক্ষা গ্রহণ করা হোক না কেন, তাকে সেই মানুষটিকে যে কোনো সাংস্কৃতিক একটা মাধ্যমকে চর্চা করতে হয়, এটা কিন্তু আবশ্যক। এই যে জিনিসটা রবীন্দ্রনাথ বুঝেছিলেন, এত বড় মানুষ যেটা বুঝেছিলেন এবং যেটা তিনি বলতে চেয়েছিলেন, দুর্ভাগ্যবশত আমরা তাকে জন্মদিন পালন করি, কিন্তু তার এই বক্তব্যটা শিক্ষা এবং সংস্কৃতি যদি কোনো মানুষের মধ্যে সম্পূর্ণভাবে গড়ে না ওঠে, সে পূর্ণাঙ্গ মানুষ হয় না, সে বিকলাঙ্গ মানুষ হয়। যেমন কারো যদি একটা হাত থাকে আরেকটা হাত না থাকে, সে যদি বিকলাঙ্গ হয়, তেমনি শিক্ষা কারণ রয়েছে, প্রচুর ডিগ্রি অর্জন করেছে, তার মধ্যে কোনো সংস্কৃতি নেই, সেই মানুষটা একটা বিকলাঙ্গ মানুষ। আবার শুধু সংস্কৃতি দিয়েও তো পেট ভরবে না, তাকে শিক্ষা অর্জন করতে হবে এবং তার জন্য তাকে বিভিন্ন স্কুল কলেজে ঢুকে ডিগ্রি অর্জন করতে হয়। তবে দুটোই দরকার জীবনে। আমরা জিনিসটা এখানে যেটা তৈরি করেছি, সংস্কৃতি চর্চা করে মানুষকে সংস্কৃতিকে জীবনের একটা অত্যাবশ্যক বিষয় হিসাবে বুঝতে, অনুভব করতে আমরা চেষ্টা করছি, যাতে মানুষের বোঝে এবং তারা যে বিষয়ে, এখানে বিভিন্ন পেশার মানুষ এখানে আসেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, বিভিন্ন পেশার মানুষ আসেন। তাদের পেশা তারা যেমন চর্চা করেন, তেমনি তারা কিন্তু নিয়মিত সংস্কৃতি চর্চা করেন এবং বহু মানুষ যারা আগে কোনো চাকরি বাকরি করতেন, তারা এখন রিটায়ার করে গেছেন, তাদের জীবনটার এই বাকি অবসর জীবনটা যাতে সুন্দরভাবে কাটে, তার জন্য তারা সংস্কৃতি চর্চা করে না। আবার প্রচুর গৃহবধূ আছেন, তারা তাদের জীবনটা সুন্দরভাবে কাটানোর জন্য সংস্কৃতি চর্চা করেন। সুতরাং সংস্কৃতি কিন্তু মানুষের মধ্যে একটা সুন্দর অনুভূতি যোগায় এবং মানুষকে সৎ পথে থাকতে মানে তাকে প্রেরণা যোগায়। কারণ যে মানুষ সংস্কৃতি চর্চা করে না, বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আজকের দিনে এই যে ড্রাগস অ্যাডিকশান বা ইয়ং জেনারেশনের মধ্যে যে কুপথে চলে যাওয়া, সেটা অ্যাকচুয়ালি সংস্কৃতির অভাবের জন্য এই জিনিসটা ঘটছে। সুস্থ সংস্কৃতি যদি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়া যায়, সেই মানুষটা কিন্তু খুব খারাপ কিছু করবে না। সে একটু কিছু করে বসতে পারে, কিন্তু বড় ধরনের সে অপরাধের সাথে যুক্ত হবে না। সংস্কৃতি এমন একটা জিনিস, মানুষের মনের মধ্যে একটা সৌন্দর্যের অনুভূতি এনে দেয়। সুতরাং যেসব গৃহবধূরা সংস্কৃতি চর্চা করেন, তারা কিন্তু পরনিন্দা পরচর্চা হয়তো কিছুটা করেন, কিন্তু অন্যদের তুলনায় কম করেন। এটা আমি লক্ষ্য করেছি। তাদের একটা সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি হয়, সেই জিনিসটা খুব জরুরি। তা আমরা এই জায়গাটা তৈরি করেছি এইরকম মানুষদের নিয়ে একসাথে চলার জন্য, যাতে প্রত্যেকে এখানে সংস্কৃতি চর্চা করেন এবং সংস্কৃতির সাথে অর্থকরী যে ব্যাপারটা, সেখানে আমরা সেটাকে খুব ন্যূনতম পর্যায়ে রেখেছি, যাতে অর্থের জন্য কারোর যাতে সাংস্কৃতিক চর্চাতে কোনো রকম ব্যাহত না হয়, আমি সেই ব্যাপারে খুবই সচেতন। যার জন্য এখানে খুব সামান্য একটা আর্থিক অনুদানের বিনিময়ে এই জায়গাটা চলছে। এখানে কোনো লাভের কোনো ব্যাপার নেই, শুধু চালিয়ে নিয়ে যাওয়া। এই যে একটা খরচ, এসি খরচ ইত্যাদি, যদি এখন এসি চলছে না, কিন্তু গ্রীষ্মকালে এসি চলে।
তো এই যে জিনিসটা একটা জিনিস চালিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ শুধু দাতব্য করে তো হয় না, জিনিসটা যাতে একটা অনুষ্ঠান অর্গানাইজেশন টিকে থাকে এবং চলতে থাকে সেটা দরকার। আমি সেইটাই করছি, শুধু চালিয়ে নিয়ে যাচ্ছি। এখানে যেটা হয় শ্রুতি নাটক, গান, কবিতা আবৃত্তি, কবিতা কোলাজ, তেমনি পাশাপাশি আমার ওপরের হলগুলোতে পুরো এক্সিবিশনের অ্যারেঞ্জমেন্ট আছে। অর্থাৎ এই যে লাইটগুলো দেখছেন এগুলো হচ্ছে আর্ট গ্যালারি লাইট, এরকম লাইটের ওপরে সব 3টে হল সাজানো। অর্থাৎ এখানে 4টে অডিটোরিয়াম রয়েছে, আর বাকি 2টো অডিটোরিয়াম হচ্ছে আমার ছবি আঁকার স্টুডিও। আমি তো সারা পৃথিবীতে এক্সিবিশন করি, আমার বড় বড় ছবি আঁকি, তার স্টুডিও এইরকম 2টো হল রয়েছে, আমার 6টা হল এই বাড়িতে রয়েছে। তো এইভাবে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আমি তৈরি করেছি আমার অনেক অর্থের বিনিময়ে। সেটা পৃথিবীর বহু দেশ থেকে আমি ছবি বিক্রি করে যা রোজগার করেছি। আমি খুব সাধারণ জীবনযাপন করি, শুধু সেটাকে আমি সমস্ত শিল্পীদের প্রেরণা জোগানোর জন্যই আমি খরচ করি। অন্য কোনো বিষয়ে আমি বিলাসিতা করি না। এখানে যারা আমাকে চেনেন তারা খুব ভালোভাবে জানে আমি জীবনে কোনো মানুষকে যদি সামান্যতম পাশে দাঁড়িয়ে কিছু করতে পারি, আমার কাছে জীবনে সেটাই সবচেয়ে সার্থকতা। যাই হোক, আমরা এবার অনুষ্ঠান শুরু করব। আমরা আর সবথেকে বড় কথা, এই যে ছোটো ছোটো শিশু শিল্পীরা এখানে এসেছেন, এই শিশু শিল্পীদের উৎসাহ দেওয়াটাও কিন্তু আমার কাছে বিরাট একটা মানে বিষয়, যে এই ছোটোবেলা থেকেই তাদের যদি সঠিক পথটা দেখানো হয় তাহলে কিন্তু বড় হয়ে কিন্তু তারাই কিন্তু অন্যদের পথ দেখাবে। শুধু এই ছোট্ট শিশুটি হচ্ছে ভবিষ্যতের অঙ্কুর গাছ, এই গাছটা বড় হয়ে উঠবে। কিন্তু এই ছোট শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। নমস্কার, আমার তোমার নাম কি বাবা? তুই যোগদার আমাদের একটি গান শোনাবে। আচ্ছা, আমরা ইন্দুবালাই কলাক্ষেত্রের কর্ণধার শ্রীযুক্ত অশোক রায় মহাশয়ের কাছ থেকে ইন্দুবালাই কলাকেন্দ্রের উদ্যোগের বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সমাজে প্রয়োজনীয়তা উল্লেখ করলেন অতি সুন্দর বক্তব্যের মাধ্যমে। আমরা স্বাগত জানাই। প্রতিটি পাড়ায়, প্রতিটি বাড়িতে যদি সাহিত্য সংস্কৃতি চর্চা হয় তাহলে দেখা গেছে আমাদের আর কিছু না হোক নিজেদের মনটা তো ভালো থাকবে, আর মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। শরীরটা সম্পদ, নির্ভর করে অনেকটাই নিজস্ব মনের ওপরে। অসংখ্য ধন্যবাদ অশোকবাবু। আমরা সবাই স্বাগত জানাই ইন্দুবালাই কলাক্ষেত্রের এই শুভ উদ্যোগকে। সবাই জমা হয়েছেন। আর অশোকবাবু একটু বলুন আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু। আজকে অনুষ্ঠানটা বর্ষবরণ হচ্ছে, আমরা নতুন বছরে পা দিয়েছি। সুতরাং নতুন বছরটা পুরনো বছরের যত গ্লানি ধুয়ে আমরা নতুন করে আমরা নতুন উদ্যোগে আনন্দ নিয়ে এই নতুন বছরটা আমরা শুরু করতে চাই। স্বাগত নতুন বছর। আর এই আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল, এই যে আমাদের বাড়িতে যে এই বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকরা আসছেন, এই বনপুর, তারাশঙ্কর, প্রেমের মিত্র, নারায়ণ মুখোপাধ্যায়, আজকের দিনে যে মানুষের গ্ল্যামার কথাটা বলে না, যে প্রচুর গাড়ি করে যাচ্ছে, অমুক আসছে, তার প্রচুর পয়সা, এইসব সাহিত্যিক, এইসব বিখ্যাত মানুষ, বাংলার শ্রেষ্ঠ মানুষদের কিন্তু কোনো গ্ল্যামার ছিল না। কতটা ছিল না একটু উদাহরণ দিই। শিবরাম চক্রবর্তী আমাদের বাড়িতে, এটা আমার বাবার কাছে, বাবার শিবরাম চক্রবর্তী সারা জীবন আমার বাবাই খাইয়েছে। প্রতি মাসে 10 টাকা 15 টাকা করে পাঠাতো। সে উত্তরায়ণ বাবু স্ট্রিটে যে হোস্টেলে থাকতেন, সেই বাচ্চাটা সেই সময় 10 টাকা 15 টাকা অনেক টাকা চলতো। এবং আমাদের বাড়িতে এলে বাবার কাছে 5 টাকা নিয়ে মার সাথে বাজার থেকে বাজার করে এনে মার সাথে বসে রান্না করতো। আরেকটা উদাহরণ দিই, ধরুন আমার বাড়িতে ট্রেনের প্রবলেম হয়েছে, ট্রেন আটকে গেছে, বাবা চেষ্টা করছে, তারাশঙ্করের মতো মানুষ বাবাকে হাত দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করতে হেল্প করতো। এই যে মানুষগুলো, আমাদের এই যে জিনিসটা একটু জানা দরকার, যে অনেক বড় মাপের মানুষরা কিন্তু অনেক সাধারণ মানসিকতা মানুষরা, তাদের মধ্যে বিরাট অহমিকা থাকে না, তারা অনেক মাটিতে পা দিয়ে চলে। এটা কিন্তু আমাদের জানা দরকার। আজকের দিনে ছোটোখাটো মানুষরাই এরকম বিশাল করে মানে প্রকাশ করে, কিন্তু তারা অনেক বড় মাপের মানুষ না। আপনি রামকিঙ্কর বেঞ্জের কথা ভাববেন, রামকিঙ্কর বেঞ্জ অত্যন্ত সাধারণ মানুষ, কিন্তু তার জন্যই সারা পৃথিবীর মানুষ তার কালচার দেখবার জন্য সারা পৃথিবীর থেকে মানুষ আসে শান্তিনিকেতন। অর্থাৎ একজন নাবিকের ছেলে খুবই সাধারণ মানুষ। এইটা আমাদের আজকে বোঝার দরকার। আজকে গ্ল্যামারে শুরু হোক। নিজের নাম বলো। নিজের নাম। নমস্কার, আমার নাম তুহিন জোদ্দার। আজকে আমি আপনাদের সামনে একটি গান
দারুণ দারুণ দারুণ, জোরে হাততালি। ছোট্ট শিশু দুজন আমাদেরকে উৎসাহ যোগালো। ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মন। পাতাল খুঁজলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন, পাবি রে প্রেম রত্ন। ডুব 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 সাগরে বাহ 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 বাহ, অপূর্ব, প্রাণ জুড়িয়ে গেল। আচ্ছা, এবার করুন। ছোটদেরকে দারুণভাবে উৎসাহিত করবেন, তোমরা ওরাই তোমাদের গ্রুপ এসছে? পরবর্তী প্রজন্ম। ইন্দু বলাই কলাক্ষেত্রের 2026 বর্ষবরণ উৎসবের সাংস্কৃতিক মিলন সন্ধ্যার অনুষ্ঠান চলছে। আয়োজনে শিল্পী অশোক রায় এবং কবি শর্মিলা দাস রায় মহাশয়ার কলকাতার বলাকায় বসতবাড়িতে। আসুন এই বর্ষবরণ সাংগীতিক মিলন সন্ধ্যার প্রতিটি মুহূর্ত আমরা সকলে মিলে উপভোগ করি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আবার মোরা ভব ঘুরে মুলুক
ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। দারুণ দারুণ। এই বাংলার যুগ কেউ ভুলতে পারে না। আমরাও যদি সচেতনভাবে মৃত্যুর দিকে পরপারে যাই, আমরাও আবার বলবো
আবার বসবে এই বাংলার গ্রাম বাংলার তীরে। জীবন দাসের কবিতা নিয়ে আমি বহু শুরু করেছি। এটা জীবন দাসের কবিতার থেকে এই ছবিটা করা। অপূর্ব অপূর্ব। ছোট্ট সোনামণি দারুণ সুন্দর তবলা বাজায়। আমি ওর কাছেই তবলা শিখব। শিশুরাই প্রাণবন্ত। শিশু আর ফুল সমাজের সুস্থ রাখার জন্য ভীষণ প্রয়োজন।
চৌধুরী। আমার সৌভাগ্য এই মানুষটিকে খুব কাছ থেকে একদম ঘরোয়াভাবে দেখেছি। অত্যন্ত সোজা সরল মানুষ এবং ভীষণ রকম প্রতিভাবান মানুষ। তারই মানে একটা কাঁপিয়ে দেওয়া একটা সঙ্গীত আমরা পরিবেশন করছি। সলিল চৌধুরীর জন্মশত বছর চলছে, আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। পথে এবার নামন সাথী। এই গানটা যে প্রথম দিকে হামিংটা, সেটা রুমা গৌর ঠাকুরের করা, সেটা সলিলের করা নয়, কারণ সলিলের অরিজিনাল গান আমি নিজের গানে শুনেছি, তাতে এটা ছিল না।
এর নিজের নাম বলাটাই ভালো। আর রীতা। যারা গান পরিবেশন করলো তারা অনেকগুলো মানে তাদের অনেকগুলো আমি তাকে গানটা তুলে দিতে অনেক সুবিধা, এই নিয়ে আমি কোনো দ্বিমত পোষণ করব না। ঠিক আছে, অশোক রায় বিশাল একটা উদার করা। আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমার পরিশ্রমটা কমে যায়। এবার কেউ একক যদি গানে না জেনে আমার কাছে আসবে, সেটাই আমার কাছে কঠিন লাগে। তারপরে এবার একক গানে অন্তরা হালদার। অপূর্ব অপূর্ব। এই বছরও নেচার পার্কে আমরা একটা বসন্ত উৎসব করেছিলাম, যেটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি পুরো সাউন্ড সিস্টেম সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সব নিয়ে গেছিলাম। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেখানে অনুষ্ঠান হয়েছে, নাচ গান হয়েছে এবং সে অপূর্ব পরিবেশ হয়েছে, একদম শান্তিনিকেতনের মতো পরিবেশ। সবাই হলুদ শাড়ি পরে গিয়েছিল, সামনে দোল করা হয়েছিল এবং খুব সুন্দর নাচ হয়েছিল, গান হয়েছিল, আবৃত্তি হয়েছিল, সূত্রাঙ্ক হয়েছিল। আশা করি এবছর যখন আমি অর্গানাইজ করবো আপনারা আসবেন, খুব ভালো লাগবে। এটা শুভ সন্ধ্যা। অনুষ্ঠানের প্রথমে ইন্দুবলায় কলাক্ষেত্রের সকল কলাকুশলীদের আমার আন্তরিক অভিনন্দন। সর্বোপরি অশোকদা ও শর্মিলাদিকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমি প্রথমেই কবি অংশুমান করের কবিতার দুটি লাইন বলে একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করছি। আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষ আমার মা নয়। তার মানে আমি বাংলাদেশি নই, তার মানে আমি পাকিস্তানি নই, তার মানে আমি নই ডাল লেকের মাথার ওপর থম মেরে থাকা একখণ্ড কৃষ্ণবর্ণ মেঘ, নই চীন থেকে অরুণাচল পেরিয়ে সমতলের দিকে ছুটে আসা ঠান্ডা বদ হাওয়া। আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু আমার গলায় সুর নেই। আমি বন্দে মাতরম গাইতে পারি না। ভারতবর্ষ আমার মা।
অপূর্ব অপূর্ব। নির্মাণ বেশ না ভালো। খুব ভালো তবলা হয়েছে। এখন যিনি আসেন নির্মালও তো এই হচ্ছে বম্বেতে সারেগামা ইন্ডিয়ান আইডলে ও বম্বেতে পার্টিসিপেট করেছিল এবং ওখানে মানে প্রথম সারির পর্যায়ে ও পৌঁছেছিল। ও এখন বিভিন্ন স্টেজে গান গায়। ও একজন প্রফেশনাল সিঙ্গার। ওর গান শুনেই বুঝতে পারবে। উপস্থিত সবাইকে, অশোকবাবুকে বিশেষত সবাইকে সম্মিলিত করার জন্য, একটা সুন্দর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র তৈরি করার জন্য আমি এর আগে করার সুযোগ পেয়েছি। অশেষ ধন্যবাদ, অজস্র শ্রদ্ধা, ভালোবাসা হৃদয়ে জানাই। এবং অশোকবাবু সলিল চৌধুরীবাবুর খুবই কাছের লোক, যেটা ওনার গান থেকেও বোঝা গেল। এবং কি বলবো, এইমাত্র আমি জানলাম যে আমি বাংলায় গান গাই, যেটা আমিও, আমার সুযোগ হয়েছিল বাংলাদেশের কনসুলেটে ওটা গাওয়ার, বাংলাদেশ হাই কমিশনে, এবং সেটা ওনার লেখা গান। এটা আমরা সবাই জানি প্রতুল মুখোপাধ্যায় বিখ্যাত গান, মানে ওই গানটার জন্যই উনি এত বিখ্যাত। ওইটা কবিতাটা আমি ওনাকে দিয়েছিলাম, তারপর উনি কবিতাটাকে মানে গানের রূপ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা এনারই লেখা। আমি সত্যি মানে জেনে আমি অভিভূত, সত্যি কথা বলতে। এবং শরীর বাবুরও কাছের লোক ছিলেন। যাই হোক, ঠিক আছে। তো এত সুন্দর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের মধ্যে থাকতে পেরে আমি ধন্য, সত্যি বলতে। আচ্ছা, আমি একটু সাতটা পাল্টাই। মানে এই সামনে 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে আছে। এই দুদিন আগে সরস্বতী পুজো ছিল, তো সেটাকে আমরা বলি বাংলার ভ্যালেন্টাইন্স ডে। তো একটু উত্তম কুমারের একটু প্রেমের গান হোক, ঠিক আছে? সিনেমা ও কাজল নয়না তুমি যাও না ওটিয়া তোমাকে রাখি ও গো কাজল নয়না ভরিনি। কাঞ্চন বলে না চম্পক মঞ্জুরি বড় তাকে চম্পক বলে না, কারণ উল্লাস হাসি হয়ে তার ধরে বড় না। নিবিড় কুঞ্জ মেঘে দিগন্ত হতে এসো মেঘে কালো কুন্তল ঝরনা, এসো অপরূপা চন্দ্রিমা পূর্ণিমা যোধনা ঝরনা মনে তার ঝরনা। ময়ূর পেখম করোনা লজ্জা তোমাতে থাকি ও গো কাজল নয়না করিনি। কুঞ্জ কপিলে এসো পঞ্চম সুর দিয়ে কপিলে কণ্ঠিতাতে করোনা, এসো অশান্ত সুমিরনে দাও তোলে ছন্দে ছন্দে তাকে ধরনা। বন্যা লীলাই রঙে গানায় গানায় তাকে ধরনা, এসো অনন্ত জগতের যত রূপলা বনিতার রূপে সাত করে বলনা। সোনার মনের মাধুরী সোনার মনের মাধুরী স্বপ্ন তোমাকে আছি ও কাজল নয়না ভরিনি। তুমি
আছি ও গোলাপ পাপড়ি মেলো না বছরে আমাকে রাখি কোনো কাজল নয়না ভূমি অপূর্ব অপূর্ব। দাদা বলেছে আজকে কোনো থিম নেই, ওই জন্য আমি এই গানগুলো করছি। তো যেহেতু হেমন্ত বাবুর গান ভালো লেগেছে, সেই জন্য আমার এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো, যদি পৃথিবীটা স্বপ্নে শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। লা 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 শরীরবাংলার হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই তোর দলে হাসিতে রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই তোর দলে হাসিতে মন আমার এসে গেলে বেশ যদি পৃথিবীটা স্বপ্নে বেশ হয় তবে কেমন হতো তুমি বলতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। লা 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 লা। যদি পৃথিবীটা স্বপ্নে শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। লা 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 চলদিনটাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রে রাবণ বয়ে যায় রে মিলন বিনয় তো তুলেছে টান ওই চলদিনটাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রে রাবণ বয়ে যায় রে মিলন বিনয় তো তুলেছে টান সুরে সুরে বাজে গরু ওকে গানে
টুটে আমি মুক্ত আলোর কন্যা। আয় শক্তি ভাগায়, আয় শান্তি জাগায়, এই শ্যামলী ধরণী হবে বন্যা। আয় আয় রে ছুটে আয় পাগল টুটে আমি মুক্ত আলোর কন্যা। আয় শক্তি ভাগায়, আয় শান্তি জাগায়, এই শ্যামলী ধরণী হবে বন্যা। ওই আকাশে বাতাসে দোলানো, আর জীবনে তোমার বুঝি ডাকলো। ওই আকাশে বাতাসে দোলানো, আর জীবনে তোমার বুঝি ডাকলো। চলো শ্বাসে উদ্দাম উল্লাসে ছন্দে জাগাবো এই গান। ছুটে আয় রে রাবণে বয়ে যায় রে মিলন বিনয়, তো চলেছে তার ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন যাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে রাবণে বয়ে যায় রে মিলন বিনয়, তো চলেছে তার ওই আহ্বান। ওই আহ্বান, ওই দারুণ দারুণ। এতক্ষণ আমরা নির্মাণের গান শুনলাম। একটু ছোট ভাই তোমার পুরো নামটা বলো, শুধু নির্মাল্যতে না, নিজে আমার নাম নির্মাল্য ভট্টাচার্য। নির্মাল্য ভট্টাচার্য। নির্মাল্য ভট্টাচার্য। বহুদূর নিউ টাউন থেকেও এসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুধুমাত্র অশোকবাবুর সংস্কৃতি কেন্দ্রকে এবং সংস্কৃতিকে ভালোবেসে এবং সত্যিকারের এইভাবে যেন সংস্কৃতিকে, বাংলা সংস্কৃতিকে ভালোবেসে দিতে পারি, এটাই সব থেকে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া আমার বলবো। এবং আপনাদের আশীর্বাদের সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি, ছটা বিভিন্ন দেশে গান গাওয়ার সুযোগ পেয়েছি। ছোট ভাই নির্মাল্য ভট্টাচার্যকে জানাই নিউ টাউনে সাধুবাদ। ইন্দু বলয় কলাক্ষেত্রের বর্ষবরণ উৎসবের প্রথম পর্বের উপস্থাপন এখানেই শেষ হলো। উপরে লিখিত আমার ভালোবাসার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে এইভাবেই ইন্দু বলয় কলাক্ষেত্রের পরবর্তী পর্যায়ক্রম উপস্থাপনের প্রতিটি পর্ব আনন্দ সহকারে শেষ পর্যন্ত উপভোগ করুন। শুভেচ্ছান্তে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জির আন্তরিক নিবেদন। ধন্যবাদ।